অভিমানের রাজনীতি থেকে আড়ালে ছিলেন অনেক নেতা। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কেউ কেউ দলে কোণঠাসা ছিলেন। আওয়ামী লীগের রোষানলে পড়ে কারো কারো জীবন কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে, কেউ ছিলেন নির্বাসনে। এমন অনেক নেতা বিএনপির মনোনয়ন পেয়েছেন। দলের নীতি নির্ধারকরা বলছেন, জনমত জরিপে যারা এগিয়েছিলেন তাদেরই প্রার্থী করা হয়েছে। ত্যাগীদের অবদানও মনে রেখেছে দল। শফিকুল হকের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন কারা পাচ্ছেন সে বিষয়ে সবার কৌতূহল ছিল। একাধিক জনমত জরিপ শেষে সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237 আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। সর্বোচ্চ নিরপেক্ষ থেকেই এই তালিকা প্রণয়ন করার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রের উত্তরের যে পথ, সেই পথকে আরো সুগম করার জন্য কিশোরগঞ্জ 4 আসন থেকে মনোনয়ন পেয়েছেন আলোচিত সমালোচিত নেতা ফজলুর রহমান। অথচ বিতর্কিত বক্তব্যের অভিযোগে এই নেতার দলীয় পদ স্থগিত রয়েছে। বিতর্কিত বক্তব্য ও দলের সিদ্ধান্ত অমান্য করায় খুলনা মহানগর বিএনপির পদ হারিয়েছিলেন নজরুল ইসলাম মঞ্জু। পরে স্থগিত করা হয় তার কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদও। তারপরও খুলনা 2 আসনে মঞ্জুর উপর ভরসা রেখেছে বিএনপি। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন জোট সরকারের আমলে নকল বিরোধী অভিযানের মাধ্যমে বেশ প্রশংসিত হন তিনি, কিন্তু 2018 সালে মনোনয়ন দেয়া হয়নি তাকে। তাই অভিমানের রাজনীতি থেকে খানিকটা আড়ালে চলে যান সাবেক এই সাংসদ। এবার চাঁদপুর 1 আসনে তাকেই প্রার্থী করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে মুশফিকুর রহমান, চট্টগ্রাম 13তে সারোয়ার জামিল নিজাম, বরিশাল 5 থেকে মুজিবুর রহমান সরোয়ার, খুলনা 5 আসনে আলী আসগর লবি, ঝালকাঠি 2তে ইলেন ভুট্টো, হবিগঞ্জ 4 আসনে এস এম ফয়সাল এবং নরসিংদী 4-এ সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের অনেকেই দলে নিষ্ক্রিয় ছিলেন। কেউ কেউ বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এতদিন কোণঠাসা ও নিষ্ক্রিয় থাকা নেতাদের কোন বিবেচনায় মনোনয়ন দিয়েছে বিএনপি, সেই প্রশ্ন ছিল দলটির এই নীতি নির্ধারকের কাছে। জরিপে এগিয়েছিল বলে তাদের ইলেক্টেবিলিটি বেশি, নির্বাচিত হওয়ার সম্ভাবনা অন্যদের চাইতে বেশি বলে তাদেরকে দেওয়া হয়েছে। দলে নিষ্ক্রিয় ও কোণঠাসা থাকা নেতাদের মনোনয়ন গল্প যখন এমন, সেখানে ত্যাগীরা মূল্যায়িত হবেন সেটি স্বাভাবিক। মামলা, হামলা, কারাভোগ সহ নানা নির্যাতনের শিকার নেতাদের অধিকাংশই মনোনয়ন পেয়েছেন। দণ্ড নিয়ে কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জীবনের 17 বছর কেটেছে জেলের নিকষ অন্ধকারে। এই নেতার আনুগত্য ভুলেনি তার দল। নির্দ্বিধায় নেত্রকোনা 4 আসনে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে তার হাতে। টাঙ্গাইল 2 আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু। তিনিও মিথ্যে মামলায় 17 বছর জেল খেটেছেন। তাকে মনোনয়ন দিতে গিয়ে একটুও ভাবতে হয়নি দলকে। সাজার খড়গ নিয়ে 13 বছর দেশের বাইরে নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। জনপ্রিয় এই নেতার ত্যাগও মনে রেখেছে দল। কুমিল্লা 3 আসনের জনগণ পেয়েছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থী। অনেকে বলেছে আমি নমিনেশন পাবো না, আমি বলছি, যখন শুনেছি বলছি আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। অনেকে বলেছে একটা নতুন দল আবিষ্কার হয়েছে, এই নতুন দলের একজনকে নমিনেশন দেবে, সিটটা ছেড়ে দেবে। আমি বলছি আলহামদুলিল্লাহ। নমিনেশনটা পাওয়ার পরে আমার চেয়ে বেশি খুশি হয়েছেন আমার এলাকার মানুষ। মনোনয়নের ক্ষেত্রে তিনি যেভাবে যাচাই বাছাই করেছেন এবং তথ্য সংগ্রহ করেছেন, গোয়েন্দা রিপোর্ট নিয়েছেন, তিনি বিভিন্ন ব্যক্তিকে পাঠিয়েছেন তদন্তের জন্য, এবং সর্বশেষ তিনি যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই চূড়ান্ত সিদ্ধান্তের কারণেই আমরা মূল্যায়িত হয়েছি। এই জন্য ধন্যবাদ তার প্রতি। প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। শফিকুল হক, 71, ঢাকা। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে হাতের খেলনা ভাবলে উপদেষ্টারা ভুল করবেন। বিকেলে যশোরে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব কথা বলেন। এস এম ফরহাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দলের প্রয়াত নেতা তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে যশোর টাউন হল মাঠে স্মরণ সভার আয়োজন করে জেলা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই তিনি প্রয়াত নেতার স্মৃতিচারণ করেন। আমাদের নেতা তরিকুল ইসলাম সাহেব তার সারাটা জীবন এই বিএনপির সঙ্গে থেকেছেন রাজনৈতিক জীবনে। এ সময় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি রাজপথে নামলে ফল ভালো হবে না, তাই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন, না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করছি, বহু লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই, আর চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তার অভিযোগ, উপদেষ্টাদের কেউ কেউ পক্ষপাত দুষ্ট। আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। গণভোটের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না, আপনি তাই জানি কিনা বলেন? বন্ধুগণ, এই বিষয়ে আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব, আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সৈয়দ সাবিরুল হক সাবু। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। মনিরা কাজুরি, ৭১। বিএনপির সাথে জোটের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তরুণদের দলের এই শীর্ষ নেতা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে কারোর সাথে তাদের যাওয়ার সুযোগ নেই। তিনি জানান, জনগণের কাছে পৌঁছাতে এককভাবে নির্বাচনে যাবে এনসিপি, আর ২০৩৫ সালের মধ্যেই সরকার গঠনের লক্ষ্য ঠিক করেছেন তারা। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। আমরা প্রতারিত হওয়ার থেকে আমি মনে করি বাংলাদেশের জনগণ প্রতারিত হয়েছে, বারবার প্রতারিত হয়েছে। গণঅভ্যুত্থানের পর দলগুলোর অনেককেই বিশ্বাস করে প্রতারিত হতে হয়েছে বলে মনে করেন এনসিপি আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তার মতে একইভাবে জনগণের সাথেও প্রতারণা করা হয়েছে, তাই তরুণদের লক্ষ্য জনগণের পক্ষের রাজনীতি করা। জনগণের পক্ষের যে রাজনীতি, সেই রাজনীতি গড়ে তুলতে চাই এবং মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। জনগণের কাছে পৌঁছাতে এককভাবে নির্বাচনে যাবার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসন নিয়ে কোনো ভাবনা নেই বলে জানান নাহিদ ইসলাম। নির্বাচন আমরা এককভাবে করার আরেকটি বড় কারণ হচ্ছে যে এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ জনগণের কাছে যাওয়ার, নিজেদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে পরিষ্কার করার, এবং একটা নতুন দল হিসেবে যে গণভিত্তি তৈরি হইতে হয় সেটার জন্য যেই গণপ্রচার প্রয়োজন, সেটার জন্য কিন্তু নির্বাচন আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে। আমরা এই নির্বাচনে কোনো কয়টা আসনে জিতবো বা হারবো আমরা এইভাবে ভাবতেছি না। আসলে আমরা ভাবতেছি যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা উপজেলা, ইউনিয়নে আমরা জাতীয় নাগরিক পার্টি পৌঁছাতে পারবে। তিনি বলেন, এই নির্বাচনে এনসিপির লক্ষ্য গণভিত্তি তৈরি করা, আর আগামী 10 বছরের মাঝে সরকার গঠন করবে এনসিপি। আমরা এই নির্বাচনকে যে আমাদের চূড়ান্ত কোনো বিষয় আমরা এটা মনে করছি না। গত 16 বছর যারা লড়াই সংগ্রাম করেছে তাদের কাছে এটা খুবই বড় বিষয়। এই নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ, আমরা অংশগ্রহণ করব। আমরা বিশ্বাস করি যে আগামী 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে। বিএনপির সাথে জোট বা সমঝোতার বিষয়ে নাহিদ বলেন, এটি শুধুই গুঞ্জন। জোট গড়তে বিএনপি ও জামাত উভয় দলই আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান নাহিদ। জোটের বিষয়ে যা শোনা যাচ্ছে এটা কেবলই গুঞ্জন, এর আসলে কোনো বাস্তবতা নেই। বিএনপি জামায়াত দুইটি দল থেকেই আমাদের সাথে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
নাহিদের বিশ্বাস, জনগণ পাশে থাকলে নির্বাচনে ধারণার চাইতেও ভালো ফল করবে এনসিপি। তারা যদি ব্যাপকভাবে নেমে আসে তাহলে আমরা আমাদেরকে নিয়ে যা ভাবা হচ্ছে তার থেকে ভালো ফলাফল আমরা এই নির্বাচনে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির দাবিতে ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ৮টি ইসলামী দল। জামায়াতের একজন নায়েবে আমিরের হুঁশিয়ারি, সোজা পথে দাবি না মানলে আঙুল বাঁকা করবেন তারা। আর জাতীয় নির্বাচনের আগে আবারও গণভোটের দাবি করেছে তারা। বৃহস্পতিবার ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছে দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই মতিঝিল শাপলা চত্বরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। সেখানে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা পূর্ব সমাবেশ করে দলটি। এ সময় জাতীয় নির্বাচনের আগেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫টি দাবি জানান তারা। বলেন, নভেম্বর মাসে দিতে হবে গণভোট। এছাড়া আরপিও সংশোধন বহাল, জাতীয় পার্টি সহ ২৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন চান তারা। নতুন গণতন্ত্রের একটা অভিযাত্রা শুরু করেছি। বেলা ১১টার দিকে শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা। পল্টন এলাকায় এসে ইসলামী আন্দোলন সহ সমমনা অন্যান্য ৭ দলও এতে যুক্ত হয়। নেতারা বলেন, নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোট দিতে হবে। তেমনটা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো ২ মাস পরে হবে। গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। আমাদের লাগবেই। পরে পল্টন থেকে ৮ দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে। মৎস্য ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। ৮ দলের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। যমুনায় তা গ্রহণ করেন শিল্প উপদেষ্টা। সমস্ত রাজনৈতিক পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের ঐক্যের উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। ৭ দিন আমরা চেষ্টা করেছি, ৭ দিন বা এর সম একটা অবস্থান, সবাই মিলে একটা অবস্থান আমাদেরকে জানাতে, যে জন্য সময়টা দেওয়া হয়েছে। না হলে আমরা আমাদের সিদ্ধান্তে যাব। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। এমনকি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের দাবিও জানান ইসলামী দলগুলোর নেতারা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, অধ্যাদেশ অনুযায়ী অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে অপরাধের বিচার করতে হবে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষকে জোরপূর্বক অন্তর্ধানের অভিযোগ আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। গুম কমিশনের তদন্তে মেলে দেশজুড়ে গোপন বন্দিশালা, আয়নাঘরের অন্ধকার কুঠুরি থেকে মুক্তি পান অনেকেই, তবে ফেরেননি অন্তত ৩৫০ মানুষ। সম্প্রতি গুমের সঙ্গে জড়িত ১৮ জন সেনা সদস্যেরও বিচার শুরু হয়েছে। তবে গুম বন্ধে কার্যকর আইনের দাবি করে আসছিলেন মানবাধিকার সংগঠনগুলো। এমন প্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন, আয়নাঘর, যেগুলো আয়নাঘর নামে পরিচিত, স্থাপন ব্যবহারকে বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে।
3, জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, গুমের অপরাধের বিচারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আর বিধান রাখা হয়েছে ক্ষতিপূরণেরও। অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। 5, এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভান্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। এই আইনের ফলে দেশে গুম বন্ধ হবে বলে আশা করছেন প্রেস সেক্রেটারি। আর 2026 সালের সরকারি ছুটি নির্ধারণ করে আদেশের অনুমোদন দেওয়া হয়েছে। তাদের কোঅপারেশন পাচ্ছেন না, সেই বিষয়টা আমরা অতটা অবগত। মোহন ইসলাম, 71, ঢাকা। চট্টগ্রামে জনসংযোগে খুনের ঘটনায় নির্বাচন পেছানোর ইন্ধন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার তারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই, আর সন্ত্রাসীদের দ্রুতই গ্রেফতারের দাবি করেন তারা। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পূর্ণ পরিকল্পনা শীর্ষক গোলটেবিলের আলোচনা এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নীতিমালা বিষয়ক বই বিশ্লেষণের এই আয়োজন। আলোচকরা বলেন, বাংলাদেশ নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি, তাই নতুন ধারণা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। ছিল, তারা কিছু পালিয়ে আসে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নির্বাচন পেছানোর ইন্ধন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা আমির খসরু। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে। জনমনে কিন্তু একটা প্রশ্ন আছে, এটা সবাই বলছে। তবে এটা আমার মনে হয় সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা এবং তাদেরকে আরো কঠিন হতে হবে, তাদেরকে আরো সতর্ক হতে হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে, বিলম্বিত করার যারা চেষ্টা করছে, সেই অপচেষ্টা যাতে করতে না পারে সেটা সরকারকে সতর্ক থাকতে হবে। এদিকে বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনায় আরেক নেতা বরকতুল্লাহ বুলু দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন। সেনাবাহিনী যেখানে ভোট চাচ্ছেন, আমরা মনে করি সেনাবাহিনীর কাছে যদি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, প্রশাসনের কারা আজকে দুর্নীতিবাজ, কারাই অস্ত্র লুণ্ঠন করে যায়, কাদের কাছে অস্ত্র আছে, এই সন্ত্রাসীদের ইতিমধ্যে সকল বাংলাদেশের চিরুনি অভিযান চালিয়ে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জামাত ইসলামী 24কে দিয়ে 71কে ঢেকে ফেলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। যারা দ্বিতীয় রিপাবলিক বলতে চান, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নেই। মাহিলা ইসলাম, 71, ঢাকা। চট্টগ্রামে বুধবার বিএনপি নির্বাচনী প্রচারণায় হামলার জন্য দায়ী পুলিশের তালিকাভুক্ত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদে কাজ করত নিহত সারওয়ার বাবলা। সম্প্রতি বাবলার সঙ্গে তাদের দ্বন্দ্ব দেখা দেয়। সারওয়ারের পরিবারের সদস্যরা আরও জানায়, ইদানিং আধিপত্য এবং চাঁদাবাজি নিয়ে তাদের মধ্যে প্রবল দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারা মনে করে সেই দ্বন্দ্বের জেরেই এই হামলা। এতেই গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শান্ত। এদিকে ওই ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি, কেউ গ্রেপ্তারও হয়নি। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। রাস্তার পাশেই বড় পুকুর ও মসজিদ। অল্প দূরে সরু রাস্তাটি যে জায়গায় এসে বাঁক, সেখানে বেশ কিছু দোকান। বৃহস্পতিবার সারাদিন ওই এলাকায় ছিল পুলিশের টহল। দরকার ছাড়া লোকজন বাইরে আসেনি। বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারের সময় ভিড়ের মধ্য থেকে গুলি ছোড়ে একদল দুর্বৃত্ত। ঘটনাস্থলেই মারা যান সরোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী
ও চট্টগ্রাম মহানগর বিএনপির এরশাদুল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী শান্ত। আগাইতেছি যে দেখতে আছি যে শুধু গুলি ফোটে, যিনি গুলি করতেছে উনি কালো করে, স্বাস্থ্য খুব ভালো, মুখে মাস্ক ছিল, উনি দুনাতে পিস্তল ছিল, এই সামনের দিকে করে, পিছের দিকে করে, ডান সাইডে করে। বাড়ির সামনে একটা লোক আসে মেরে যাবে, এটা ভয়ের কাজ না, ভয় তো অবশ্যই তো লাগবে। ঘটনাস্থলের অল্প দূরেই সরোয়ারের বাড়ি। একসময় বর্তমানে দেশের বাইরে অবস্থান করা সাজ্জাদের গ্রুপে কাজ করত সরোয়ার। বর্তমানে বিএনপিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। একই সাথে এলাকায় আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়ায় সরোয়ারকে হত্যা করেছে সাজ্জাদের সহযোগীরা, দাবি নিহত সরোয়ারের স্বজনদের। রিগ্রেট দেওয়া অবস্থায় আমার ভাইকে মানে পিছন থেকে মানে মাথায় গুলি করছে। সাজ্জাদের মূল শক্তি ছিল সরোয়ার বাবলা, ওনার মাধ্যমে উনি এসব কাজ একসময় করতো, কিন্তু এখন এটা পারতেছে না ওনার দ্বারা। আবার উনি না করলো আর কারো দিয়ে করাইলেও সরোয়ার বাবলার কারণে এটা পারতেছে না। এখন তো পুরো এলাকা আতঙ্কে আছে, যেদিকে যাচ্ছে ঘর থেকে বেরোতে পারতেছে না। এদিকে বিএনপি নেতা এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দ্রুত চিহ্নিত করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আমি মনে করি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। যে অবৈধ অস্ত্র আছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে, এদের বিরুদ্ধে আরো সোচ্চার হওয়া জরুরি। উনি দিন দিন সমাজের লোক ওনার দিকে ধাবিত হচ্ছে, এই জন্য এগুলো দেখে কিছু সন্ত্রাসী ওনার বিরুদ্ধে উত্তেজিত হয়ে এগুলো হয়তো করছে। আমরা এই সন্ত্রাসীর সাথে কারোর সাথে আমরা মিলতে পারি না, আদাত করতে পারি না। আমরা যে হোক, যত বড় সন্ত্রাসী হোক, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নথি সাক্ষ্য সংগ্রহের কাজ চলছে। একই সাথে ডিজিটাল ডিভাইস নিরীক্ষণ ও নগরীতে আগের হত্যার ঘটনার পরম্পরাগুলো বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করার কার্যক্রম অব্যাহত আছে বলছে পুলিশ। বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল এভিডেন্সগুলো আমরা চেষ্টা করছি প্রাইমারিলি দেখতে, এবং এর সাথে এই শহরের প্রিভিয়াস যে কিলিংগুলো হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কিলিংগুলো হচ্ছে, সেগুলোর সাথে কোনো লিঙ্কেজ আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। এদিকে হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা ও আইনি পদক্ষেপ নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম নগরীতে বৃহস্পতিবার দুপুরে আবারও গুলির ঘটনা ঘটেছে। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এর আগেও চট্টগ্রামে বিএনপি নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটেছে। আজকে কেন আসলে এই গুলির ঘটনা ঘটেছে, সেখানে কি হয়েছিল, বিস্তারিত ঘটনাটা যদি আপনি বলেন। নুসরাত, আপনি জানেন যে গতকালকে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন, এবং যিনি প্রার্থী বিএনপির তিনিও গুরুতর আহত হয়ে এখন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনাটার রেশ কাটতে না কাটতে আজকে দুপুরবেলা একই জায়গায় একজন অটোরিকশা চালক, তার নাম ইদ্রিস, তাকে কয়েকজন সন্ত্রাসী বদরার থেকে তাকে ওই জায়গায় নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তার পায়ে গুলি করে, এবং এখানে ধারণা করা হচ্ছে যে এটা আসলে পূর্বশত্রুতা অথবা মাদক বিষয়ক কোনো তাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। সেই বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে, এবং সেই ইদ্রিস এখন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডাক্তাররা বলছেন যে কিছুটা আশঙ্কাজনক অবস্থায় আছে, এখন ক্যাজুয়ালিটি বিভাগে তিনি চিকিৎসা নিচ্ছেন। এবং এই ব্যাপারে আমরা যখন আসলে সংশ্লিষ্ট থানায়, বাইজিৎ থানায় যোগাযোগ করি, এখন সেখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন যে তারা আসলে এই বিষয়ে কিছু জানেন না, অর্থাৎ তাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই যে এখানে গোলাগুলির মতো ঘটনা ঘটেছে। গতকালকেও যখন এরকম গোলাগুলি ঘটনা ঘটলো এবং তাকে যিনি আহত হয়েছেন এবং মারা গেছেন তাদেরকে দেখতে পুলিশ কমিশনার গিয়েছিলেন, এবং পুলিশ কমিশনার গিয়েও বলছেন যে আসলে সন্ত্রাসী যারা আক্রমণ করেছে তারা আসলে দ্রুত এসে দ্রুত চলে যাওয়াতে তাদের পক্ষে আসলে সম্ভব হয় না ধরতে। এবং এই পুলিশের আসলে এখানে যে যারা দায়িত্বে আছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে আছেন, তাদের আসলে এক ধরনের ব্যর্থতায় বলা যায় যে কদিন ধরে যে এখানে গোলাগুলি হচ্ছে চট্টগ্রামে এবং এর মধ্যে মানুষ মারা যাচ্ছে। এর আগেও আমরা জানি যে চট্টগ্রামের যে বাকুলিয়া নামক যে জায়গা, সেই জায়গায়ও বেশ কয়েকবার গোলাগুলি হয়েছে এবং জোড়া গুণ হয়েছে। ফলে নগরের মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা, এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা আসলে লক্ষ্য করছি, যেখানে আসলে কিছুদিন পরপরই নিজেদের সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে আসলে যে গোলাগুলি হামলাগুলো ঘটছে, কিন্তু পুলিশ আসলে
ঠিক কার্যকরী কোনো ব্যবস্থা আসলে নিতে পারছে না। যেমন গতকালকের ঘটনায়ও কাউকে আটক করতে পারেনি, এবং আজকে দুপুরে যে ঘটনা সেটি আসলে পুলিশের নজরে এখন আসেনি, এবং পুলিশ জানেও না আসলে ওখানে যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। ফলে পুলিশের এই ধরনের তৎপরতা যখন থাকে না, তখন আসলে আশেপাশের যারা মানুষ এবং স্থানীয় যারা বাসিন্দা তারা আসলে একটু শঙ্কিত অবস্থায় থাকে, এবং তারা বলছেন যে আসলে রাজীব বড়ুয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সেখানে একটা অস্থিরতা বিরাজ করছে, আমরা বুঝতে পারছি। দর্শক, চট্টগ্রামের এভিয়ার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। ব্রাহ্মণবাড়িয়ায় পুরুষ ভোটারের প্রায় সমান ভোটার হলেন নারী। তাই মনে করা হচ্ছে নারী ভোটাররাই এবার নির্বাচনে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করবেন। এদিকে নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখছেন এই নারী ভোটাররা। তারা চান সমাজ কাঠামো এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনে সর্বোচ্চ নারীদের অংশগ্রহণ নিশ্চিত হোক। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নারীরা। চলছে প্রার্থী নির্বাচনে নিখুঁত পর্যবেক্ষণ আর নানা হিসেব নিকেশ। নারী ভোটাররা বলছেন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের জন্য নির্বাচন অপরিহার্য, কিন্তু নারী ভোটারদের অংশগ্রহণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই তারা আশা করছেন গণতান্ত্রিক পদ্ধতিতে আগামীর সরকার নির্বাচিত হবেন। এই বছর আমি প্রথম ভোট দিতে যাচ্ছি। আমি চাইবো একজন ভালো সরকার আমাদের আসুক এবং আমাদের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তা করুন। নারী হিসেবে যাতে রাস্তাঘাটে চলতে পারি, সুন্দরভাবে হাঁটতে পারি, মানুষের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এইটাই সুন্দরভাবে ভোট যেতে হয়, আমরা যাতে ভোট দিতে পারি। পাশাপাশি নারীর নিরাপত্তাহীনতার সংখ্যা নিরসন, নারীর শিক্ষার প্রসার বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, অধিকার ও মর্যাদা রক্ষায় নতুন সরকার ভূমিকা রাখবে, সেই দাবি নারীদের। সেই সাথে নারী ভোটাররা যেন অবাধে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারেন, সেই পরিবেশ চান তারা। সামনে নির্বাচনে আমাদের একটা চাও, আমরা যাতে ভোট কেন্দ্রে সুন্দরভাবে যেতে পারি এবং নিরাপত্তার সহিত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি। নতুন যে সরকার আসবে তার কাছে আমাদের একটাই দাবি, নারীদের স্বাধীনতা যেন বজায় রাখে এবং নারীরা যেন স্বাধীনভাবে রাস্তায় চলাচল করতে পারে, তার জন্য সুষ্ঠু ব্যবস্থা করে দিন। আগামী নির্বাচনে নির্বাচিতরা নারীদের সমাজের মূল স্রোতে নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা নারী ভোটারদের। সরকারের কাছ থেকে আমরা একটা সম্পূর্ণ গণতান্ত্রিক সরকারই চাইবো, যে সরকার নারী স্বাধীনতায় বিশ্বাস করবে এবং নারীদের মানে সমাজের মূল স্রোতে নারীদেরকে নিয়ে আসার জন্য সমাজ কাঠামোটা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা উন্নতির জন্য আমি বিশ্বাস করি যে সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা থাকাটা একান্ত প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার 6টি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা 25,43,309 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 12,14,202 জন। মনিরা কাজুরি, 71।